বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা। কেননা যে আমার আম, উভয় জাতির ট্রেনি এখানে আছে। তো তোমার নাম কি গো? তোমার নাম বলো। রিসা মণ্ডল। রিসা মণ্ডল। দিদি আপনার নাম? অনলি ঘোষ। ও দিদির নাম? রীতা ঘোষ। তোমার নাম? সাকিনা খাতুন। তোমার নাম? মিনতি ঘোষ। তোমার নাম কি গো? রুকসানা খাতুন। তোমার নাম? কোয়েল মণ্ডল। তোমার নাম? টিয়া খাতুন। দিদি? সিমি খাতুন। আর আমার তো মিসেস ক্যামেরাম্যান এখন হয়েছে। তো এখন আমার যেটা উদ্দেশ্য, যে আমরা যেটা বিষয়টা উপলব্ধি করছি এবং যেটা মোস্ট ইসেনশিয়াল, মানে যেটা একদম অপরিহার্য, সেই কাজগুলো দেখাতে করাতে আমাদের পরিস্থিতি বাধ্য করছে। কেননা আমাদের ট্রেনিরা ট্রেনিং সেন্টারে এসে ওদের উদ্দেশ্য যে আমরা কখন পোশাক তৈরি করতে শিখব, তাই কি না? তো অ্যাকচুয়ালি পোশাক তৈরি করতে গেলে আমাদের তো প্রথমে মেশিনটা কীভাবে অপারেটিং করতে হয় সেটা তো আগে শিখতে হবে। সাপোজ আমি সুতোটা পরাতে জানলাম না, আমি সুতোটা ববিনে কীভাবে পরাতে সেটা জানলাম না, তাহলে একটা তো স্টেপ আছে যে আমি কিভাবে এই ধাপে এগাবো ওই ধাপে এগাবো। তো প্রথমেই তো আর সেলাই পোশাক তৈরি করা যায় না, তাহলে সেই ধাপগুলো পরপর অনুসরণ করে যেতে হবে। সেই জন্য আমি বিগত আজকে কত নম্বর ক্লাস সপ্তাহ আমাদের? 4 নম্বর আজকে। তো আজকে 4 নম্বর সপ্তাহ আমাদের ক্লাস শুরু হচ্ছে, একদম ফার্স্ট টাইম। আজকে প্রথম আমি মেশিন কিভাবে অপারেটিং করা হয় এবং আমার মেয়েরা যেভাবে বাড়িতে যারা মেশিন কিনেছে বা কিনছে বা কিনবে, এখানে তোর ম্যাম ওরাকে কাজ কিভাবে কাপড় কাটতে হয়, সেলাই করতে হয় বা অপারেটিং করতে হয় দেখাচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে কী করবে? তাহলে সেই পরিস্থিতিটা, সেই সমস্যাটা সমাধান করার জন্য এই আজকে আমার ফার্স্ট এই চিন্তাভাবনা যে মেশিন কীভাবে অপারেটিং করতে হয়। তো দেখো, প্রথমেই বলবো যে আমি একটা মেশিনের সামনে বসে আছি এবং তোমরা আমার চারিপাশে দাঁড়িয়ে আছো, নামগুলো তো ইতিমধ্যে বলে দিয়েছো। তো বিষয় হচ্ছে যে দেখো, মেশিন অনেক প্রকারের মেশিন হয়। তো এই মেশিনটাকে তোমার ট্রেডল সুইং মেশিন বলে, যদিও প্রায় 8,500 প্রকারের মেশিন হয়। তো যাই হোক, সেগুলো আমাদের প্রয়োজন নেই, সেটা আমাদের শেখার এখনও দরকার নেই, ওটা প্রয়োজন মধ্যে আমরা শিখবো, জানবো। এখন বিষয় হচ্ছে যে মেশিন অপারেটিং করতে গেলে এর সাথে একটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা টুল বা একটা বেঞ্চ, তাই কি না? তো এই টুলের যেটা হাইট হবে, উচ্চতা হবে, সেটা কমসে কম 800 থেকে 19 ইঞ্চি হতে হবে। আর টুলের পরিবর্তে যদি একটা বেঞ্চ হয় তাহলে অল দ্য বেস্ট। কেননা যখন আমরা কাজ করি তখন সেই কাপড়ের টুকরো যে টেবিল থেকে কেটে আনি সেটা তো আমাদের রাইট সাইড রাখতে হয়। তার জন্য যেমন বসার আমার প্রয়োজন আছে মেশিনে অপারেটিং করতে গেলে, তাহলে সেই কাপড়টা রাখতে গেলে একটা জায়গা দরকার আছে। তো এই জন্য যদি একটা বেঞ্চ হয়ে যায় 4 ফুট লম্বা বা একটু কম বেশি, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে, বেস্ট অ্যান্ড ফাইন হবে। তো যদি তোমাদের সুবিধা হয় বা যদি তোমরা প্রয়োজন মনে করো, তাহলে কিন্তু অবশ্যই একটা টুলের সাথে যদি পারো তো বেঞ্চ করে নিও, তাহলে একটা 2 in 1 হয়ে যাবে। আদারওয়াইজ যে না হয় তাহলে পরিস্থিতি অনুযায়ী তোমরা সেটা কিন্তু ভাববে, ওটা আমি কিছু বলতে যাচ্ছি না। এখন বিষয় হচ্ছে কি, যে আমি একটা টুলে মেশিন অপারেটিং করতে গেলে কীভাবে বসবো। দেখো, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি কীভাবে বসেছি, তুমি ক্যামেরা করছো তো? ওকে। তো আমি একবারে সোজা হয়ে আমি বসে আছি, কিন্তু তোমরা আমাকে ফলো করছো। আর বিষয় হচ্ছে কি, যাতে ভবিষ্যৎ যে কোনো কর্মের ক্ষয় আছে বা শেখার অনেকগুলো ধাপ আছে। তো যদি আল্লাহ আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, তবেই তো আমরা যে কোনো কাজ করতে পারবো। তো আগে নিজেকে সুস্থ রাখতে হবে। তো আমরা আগামীতে কী করে সুস্থ থাকবো সেই পদ্ধতিগুলো দু একটা আমি বলি। যেমন এই যে আমাদের শরীরের যে স্পাইনটা আছে, এই ব্যাকবোনটা আছে, এই যে হাড়টা আছে না, এই হাড়টার ওপরে কিন্তু আমাদের টোটাল স্ট্রাকচারটা আছে। তো এই হাড়টা আমরা যেভাবে মানে হেলান দিই বা বসি, সেটা কিন্তু ওকে কন্ট্রোল করতে হয়। সেই জন্য যেন হাড় আমাদের স্পাইন ঠিক থাকে, সে কথাটা যেন আগে ভাবতে হবে। এবং দেখো, এই টুলের হাইট যেন 800 থেকে 19 সেন্টিমিটার বেশি না হয়, কমও না হয়, এটা মাথায় রাখবে। আর সোজা হয়ে বসবে, কিন্তু কিভাবে বসবে, আমি প্রথমেই পা দুটো দেখো, আমার যে ফুট রেস্ট আছে মেশিনে, যে ফুট রেস্ট দেখাচ্ছে পাতে, আমার পা কি দেখা যাচ্ছে না? ক্যামেরা তুমি ঘোরাও একটু, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও, দেখো এটা না না, ওখানে তুমি যাও, মোবাইলটাই করো, একটু দেখো যদি পারো, দেখা যাচ্ছে? তাহলে এইভাবে পা দুটো দুপাশে রাখবে কিন্তু।
আর এই অংশটা কিন্তু একটা যে তোমার মোটর হয়, একটা মেশিন হয়, সেটা চালার জন্য এখানে একটা আঙুল দিয়ে চালানো হয়। সেটা তোমরা পরিশ্রম করবে। এখন ঠিক করো আবার। তো এইভাবে বসার পর পা দুটোকে ফুট রেস্টের দুপাশে দেখা সমানভাবে রাখবে এবং সোজা হয়ে বসবে। আর বসবে এমনভাবে যে এই যে প্রেসার ফুট, এটা আমার প্রেসার ফুট এটা। তো প্রেসার ফুটকে একদম শরীরের মাঝে রেখে আমি কিন্তু বসবো। ওকে, দেখো আমার প্রেসার ফুট সামনে আছে এবং আমার পুরো শরীরের যে সেন্টার অংশ সেখানে কিন্তু আমি প্রেসার ফুটটাকে ফলো করেছি, সামনে রেখেছি। এখন এটাকে আমি ফলো করে আমি কিন্তু মেজারিংটা কীভাবে অপারেট করবো দেখো। প্রথমে আমি কিন্তু আমার রাইট সাইডটা চলে যাবে ব্যালেন্স হুইলে। ব্যালেন্স হুইল দেখতে পাচ্ছ? না না, দেখাও একটু, তুমি ক্যামেরা সেভাবে ক্যাচ করো। না না, ওটা টাচ করো, তুমি একটু পাশে নিয়ে যাও। তো এই যে ব্যালেন্স হুইলটা, এই ব্যালেন্স হুইলটা আমি ঘুরে দেখো। তো যারা একবারে প্রথম আছো, তোমরা সবাই তো আমার সাথে মনসংযোগ রেখেছো তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তো এই যারা প্রথম একবারে ধাপে আছো তারা কিন্তু এই ব্যালেন্স হুইলের সাথে আমার ফুট রেস্টের অ্যাডজাস্টেবল হবে না। দেখবে তুমি এটা উল্টো হয়ে যাচ্ছে, বা উল্টো না হলো ঠিক হলো, আমার পায়ের সাথে কিন্তু মিলবে না। কিন্তু এটা কয়েকদিন হয়। তো হোক আর না হোক, এই কিন্তু মানে জার্নি অব্যাহত রাখতে হবে। তুমি চালাবে এইভাবে কিন্তু, ঠিক আছে? এভাবে চালাবে, কয়েকদিন এই সমস্যা দেখা দেবে। এবার কি বলবো যে প্রথম কয়েকদিন মানে সকাল অথবা সন্ধ্যা তুমি চালাবে, আবার তুমি এই ব্যালেন্স হুইলতে হাত দিয়ে আবার কিন্তু বন্ধ করে দেবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব মনকে সজাগ সচেতন রেখে, স্থিরভাবে রেখে চিন্তা ভাবনা করে কাজগুলো করবে কিন্তু। এটা একটা দেখো। এবার তাড়াতাড়ি কখন বলবে, তোমাকে তাড়াতাড়ি ইচ্ছা করে করতে হবে না। একদিন তোমার পরিস্থিতি তোমাকে তাড়াতাড়িতে নিয়ে যাবে। আজকে আমাকে কি দেখলে তুমি? সকালে তোমার ম্যাম ব্যাচ করলো, ওই ব্যাচ করতে করতে আজ যে ড্রেসটা যেতে দেখলে, তোমার ড্রেসটা আমি প্রাইভেট পরে এলাম, আয়রন করলাম, ও রান্না করতে গেল, রান্না হলো না, স্নান করতে পেলে না, আবার কিন্তু এই ক্লাস শুরু হয়ে গেল, আমাদের WCT ক্লাস। তো তাহলে আমি কি বলছি যে একদিন তোমাকে তাড়াতাড়ি কেউ করতে বলবে, তোমার পরিস্থিতি বলবে, সময় বলবে, তো তাড়াতাড়ি তুমি করতে যেও না। আর মেশিনটা এমনভাবে চালিয়ে অভ্যাস করো যে দেখো ফ্রি চলে, দেখো চলছে কি না, এইভাবে তোমরা চালাতে পারবে। আর এই যে এটা লিফটার বলে, এই লিফটার, হ্যাঁ এই লিফটার দেখো, যখন তুমি নিচের দিকে নামিয়ে দিচ্ছ, এই লিফটার যেখানে টাচ করলো, এই যে করাতের মতন যে ধারটা আছে, এটাকে ফিড ডগ বলে। এই ফিড ডগে টাচ করে এলে কাপড়টাকে দুটো অংশে চিপে দেয়, তার জন্য একটু ভারী হয়ে যায়। দেখো এখান থেকে কিছুটা হলো ভারী হয়ে গেল মেশিনটা। এই প্রেসার ফুট তুলে দেবে, হালকা হয়ে গেল, একদম হালকা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইভাবে তোমরা এই কাজগুলো করবে। আর যারা একেবারে নতুন আছো, যেমন শাকলিমা নতুন আছে, মেশিন কিনেছে, কিন্তু ও খুব ইন্টারেস্টেড হয়ে গেছিলো। আর পরিস্থিতিটা ওরকমই যে অনেক দূর থেকে মেয়েটা আসছে, আজকে তো একটা নতুন ফ্রেন্ড পেয়ে গেল, ও প্রতিবেশী বৌমা পেয়ে গেল, আমারই ছাত্রী এবং টেলারও ছাত্রী। তো পরিচয় হলো এবং ওদের প্রতিবেশী হয়ে গেল। তো মেয়েটা খুব দূর থেকে আসে, সেই জন্য ওকে আমি এই পদ্ধতিটা বললাম এবং সেগুলো দেখবে। আরেকটা কথা যে এভাবে এবার কিভাবে সুতো দিয়ে তোমরা মেশিন অপারেটিং করবে সেটা মেশিনের পার্টসের নামগুলো বলবো না? ওটা পরের ধাপে বলবো। আচ্ছা, পজ করো। হয়ে গেছে। তো এতক্ষণ আমরা দেখালাম যে প্রাথমিক কয়েকটা ধাপগুলো, যে মেশিনে আমরা কীভাবে বসবো এবং কীভাবে অপারেটিং করব। কিন্তু ওই প্রাথমিক ধাপের মধ্যে এই সুতোটাও পড়ছে। তো সুতোটা আমার মেয়েটা ফিট করে দিল। এবার দেখাবো যে সুতোটা কীভাবে সেলাই করতে হয় এবং কোথায় থামতে হয়, বা থামা কোথায় প্রয়োজন আছে। তো সুতো ফিট করা হয়েছে এবং এতটা রেখেছি। কিন্তু সব সময় যদি হয় এরকম, তাহলে কমসে কম কিছুটা 4 ইঞ্চি বা এতটা 4-5 ইঞ্চি সুতো সবসময় যেন বেরিয়ে থাকে কিন্তু, হ্যাঁ চেষ্টা করবে। এবং কিভাবে সেলাই করবে দেখো, আমি দেখাচ্ছি। আমি এটা শুধু দেখানোর উদ্দেশ্যে এই সুতোটাকে আমি বিপরীত কালার করেছি, তার কারণ আমার সমস্যা শারীরিক এবং দেখতে অসমস্যা হবে বলে আমি বিপরীত কালার এবং সুতো নিয়েছি। এখন এই কাপড়টা ছোট করে না, হ্যাঁ আমি কাপড়টাকে বিপরীত করে দেখাচ্ছি, কারণ সুতোটা যেন দেখতে পাওয়া যায় এবং বোঝাতে পারি। তো এই সুতো ফিট করা হয়েছে এবং আমি প্রেসার ফুটটা ওপরের দিকে রেখেছি। হ্যাঁ এই প্রেসার ফুটটা নামিয়ে দিলাম। এই যে লিফটার, এটাকে লিফটার বলছে, এই যে হ্যান্ডেলটাকে লিফটার বলে। তো লিফটার উপর তুলে দিলাম। এবার যে এই যে নেডিলটা, সূঁচটা যে জায়গাটায় ঢুকছে, একটা যে ছোট ছিদ্র আছে না,
সবাই দেখতে পাচ্ছ তো প্রিয়া? তো ওই ছিদ্রর আমি ছিদ্রটাকে একটা বর্ডার ধরে নিলাম। তো এই যে আমার কাপড়টা, এই কাপড়টা ওই ছিদ্রর একটা পয়েন্ট আগে যাবে অথবা ওই ছিদ্র পর্যন্ত যাবে। সব দিনের জন্য এটা আমি বলছি, কিন্তু ছিদ্র থেকে যেন অনেকটা দূরে না থাকে আর প্রেসার ফুড কেউ যেন নামিয়ে না দেয়, এটা আমি শেখানোর উদ্দেশ্যে আজকে আমার এই বার্তা, ভিডিও বার্তা। ওকে, এটা কিন্তু হয়, আমি কথাটা আবার রিপিট করি কারণ খুব ইম্পর্ট্যান্ট কথা, যে এই যে ছিদ্রটা আছে সূচে, এই ছিদ্র থেকে কাপড়টা একদম টাচ করবে, আদারওয়াইজ একটা চাপ এগিয়ে যাবে আর না হয় সমান হবে, কিন্তু পিছিয়ে থাকবে না কোনো মতেই। তাহলে আমি প্রথমে আজকে, আমি যদিও 100% ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তবুও কিন্তু আমি একটা আন্দাজ করলাম এবং প্রেসার ফুড নামিয়ে দিলাম। এবার একটা বিষয় আপনাদের সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, গভীরভাবে দেখুন আপনারা। এই যে সুতোটা, এই সুতোটা যখন আমি ব্যালেন্স হইলে যে হাত দেবো না, ব্যালেন্স হইতে হাত দিব, তো দেখুন সুতোটা কিন্তু এদিকে কমে আসছে বা টানছে এদিকে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনারা দেখুন। যখন আমি ব্যালেন্স দেখতে পাচ্ছ? না, দেখাও এখন তুমি। নিয়ে যায়নি। তুমি পজ করে দাও। আমি রীতাদি অনেক দূরে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আজকে শরীর ভালো নেই, তো ওই জন্য আর এনার্জেটিক অত মানে কম আছে খুব। তো আমি ব্যালেন্স হুইলসে হাত দিব, এই দেখুন সুতরাং কিন্তু এগিয়ে আসবে। পিয়া, সাকলিমা, এই দেখুন, এই যে এই কাজটা আমি আরও একবার দেখাই। দেখুন এখানে আরেকবার দেখাচ্ছি। এই যে সুতোটা আমি কাপড়টার এখানে দিলাম, এবার দেখাচ্ছিলাম কি যে এই সুতোটা এখানে একটু দেখাও তো, এখানে দেখো এখানে চলে আসছে কি না, এটা চলে আসছে তো, এই চলে আসছে। তার জন্য করতে হবে কি, এই যে এটাকে থ্রেড গাইড বলে, যেখানে সুতোটা পার করা হয় সে থ্রেড গাইড বলে। এই থ্রেড গাইডে শুধু ধরে নিতে হবে সুতোটাকে, হাতটা দেখা যাচ্ছে? তো এই সুতোটাকে ধরে নিতে হবে যাতে করে এই সুতোটা এদিকে না আসে। দেখো আরেকবার দেখাই আমি, যখনই ব্যালেন্স হইলে হাত দিচ্ছি, চলে যাচ্ছে কি না? তো চলে যাতে না যায় তার জন্য এই যে থ্রেড গাইড আছে, এই থ্রেড গাইডের কাছে এই সুতোটাকে আমাকে ধরে নিতে হবে। আমার কিন্তু আবার জামাই দুলহা ভাই আছে, ওকে স্টাইল করে আবার এখানে হাত দেয় পজ করে, ওর মধ্যে ওদের অভ্যাস খুব। তো এখানে তুমি সুতোটা হাত দিয়ে দেবে, এখানে দেখো এবার কিন্তু এই সুতো এদিকে যাবে না, এদিক থেকে এদিকে আসবে। দেখো এই আসছে, এদিকে এলো না? তো এটা কিন্তু কোনোদিন যেন ভুল না হয়, এই সুতো কিন্তু এদিকে আসবে না। এই যে এটাকে মানে থ্রেড স্পুল বলে, এই যে স্পুলের সুতো কিন্তু এইদিকে আসবে। আমি আরেকবার দেখাই, দেখুন চলে আসছে, কিন্তু আমি যেতে দিচ্ছি না, সুতো শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার কিন্তু সেলাই শুরু করব। দেখুন, আচ্ছা, সেলাই যে শুরু করেছি ইতিমধ্যে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এই কাপড়টা যতক্ষণ কিছুটা ধরার মতন এগিয়ে গেল, এই যে এগিয়ে আছে, আপনারা এটাকে হালকা করে ধরুন। হালকা করে ধরতে বলেছি, কিন্তু খুব জোরে টানতে বলিনি। আমি কথাগুলো সবাইকে শুনিয়ে বুঝিয়ে বলতে পারছি তো, যে ধরতে বলেছি কিন্তু জোরে টানতে বলিনি। আমি আরও একটু দেখাই, এই যে এইভাবে ধরবেন কিন্তু আপনারা, কিন্তু জোরে টানবেন না, কারণ স্টিচ বড় হয়ে যাবে, এই সেলাই ঘর বোতাম ঘাটগুলো বড় হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই, দেখুন আমি চলে যাচ্ছি, কিন্তু এইভাবে সেলাই করবেন। এবার চলে যাবেন এইভাবে। আচ্ছা, এবার দেখুন আমি এইভাবে সেলাই করতেই থাকছি, এবং যতক্ষণ আমার কাজ শেষ হয়নি, আমি তো কাজ এখন চলছেই আমার, আমি কাজ শেষ করিনি। আবার একটু দেখাই, আবার থেমে যাব, কিন্তু যখন আমি থেমে যাচ্ছি আমার সোঁচ কিন্তু কাপড়ে আমি ডুবিয়ে দিলাম। আপনি বলবেন যে কী দরকার আছে বা কী ব্যাপার, কিন্তু এমনও কাস্টমার আছে যে সুচ আপনি যখন ডুবিয়ে রাখবেন বা কোনো কিছু এটা নড়াবেন বা কিছু হবে না, দেখবেন সুতো কিন্তু সেলাই কিন্তু এদিকে হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। ওই জন্য কাজ যখন শেষ না হয়ে যাবে পুরো, আপনি কিন্তু থামার সময় সুচটাকে ডুবিয়ে থামবেন। ওকে, আমি একটা জিনিস আবার বলবো, যখন দেখলেন যে আমার কাজ শেষ হয়নি, আমি এখান থেকে উঠে যাব, আমার শেষ করে দিলাম, তখন আপনি করবেন কি, এই লিপটা তুলে আপনি এখান থেকে কেটে এটাকে চলে যাবেন। ঠিক আছে? এই সুতো কিন্তু যখন কাটবেন আপনি কিন্তু আস্তে করে কাটবেন, জোরে না, আস্তে করে। হলো? জোরে টানলে দেবেন, এখানে গুটিয়ে যাবে কিন্তু। ওকে, আমি আরও একটা বিষয় দেখাবো। এবার একটা বিষয় দেখাচ্ছি, ঠিক যেভাবে বলেছিলাম সেভাবে আমি কাপড়টা দিলাম, আর দেখাচ্ছি না। ক্যামেরা অন আছে? আচ্ছা, দেখো
আমার কিন্তু এই কাজ কিন্তু শেষ হয়ে আসছে, কিন্তু সেলাই এই কাজ যতটা আমি করব বর্তমানে সেটা কিন্তু সেলাই শেষ হয়ে আসছে। শেষ হয়ে তখন কী করছি আমি দেখো তো ভালো করে, দেখো আমার কাজ শেষ হয়নি, কারণ আমি ব্যালেন্স হইলে চাকাতে হাত দিইনি। যতক্ষণ না আমি চাকায় হাত দিব এই সেলাই কিন্তু ঢিলা হবে না, লুজ করা যাবে না। আমি এবার হাত দিব, তার জন্য আমি কিন্তু এই আমার টান কিন্তু বন্ধ হয়েছে। যদি আপনি এই চাকা চলতে থাকে, মেশিন চলতে থাকে, আর যদি ঢিলা করে দিন আপনি পাটান করে সুতো ছিঁড়ে যাবে এবং এই যে হুক আছে, স্যাটেল আছে, এই সুতো কিন্তু আটকে যাবে এবং আমার সুচটাও ভাঙতে পারে। ওকে, এই ভুল কিন্তু যাতে না হয়। এবং আমি যে বিষয়টা আরেকবার বলবো যে টুলে বসার সময় এই টেবিল থেকে আমার যেটা বডি মাত্র 5 ইঞ্চি দূরত্বে থাকবে। আমার আঙুলের রিপগুলো 3 ইঞ্চি আছে, আরও 2 ইঞ্চি, মানে এখান থেকে যদি আমি টাচ করি আমার বডিটা, তাহলে কিন্তু 5 ইঞ্চি দূর থাকবে এবং সোজা হয়ে বসতে হবে। আমি কথাগুলো আরও একবার রিপিট করব, ঠিক আছে? কে কেমনভাবে বুঝতে পারলো না পারলো আমি সহজ করে তাড়াতাড়ি বলবো। যে এখানে যে প্রেসার ফুড তুলে দিলাম এবং এই যে ছিদ্রর কাছাকাছি বা একটু আগে নিয়ে গেছি এবং এখান থেকে কাজ শুরু করছি। যখন আমি কাজটা অন করে দিব, যেখানে আমি থামবো, আমার কাজ শেষ হয়নি, আমি থামবো, কিন্তু সূচ ডুবিয়ে থামবো, কিন্তু সূচটা ডুবিয়ে থেমেছি। আরও একবার দেখাবো যে আমার কাজ শেষ হয়নি, অথচ আমি যখন থামবো তখন সুইচটা ডুবিয়ে থামবো। ওকে, একটা কথা, আমার কাজ এবার শেষ করে দেবো এবং সুতরাং কীভাবে কী করবো, কাজ শেষ করে দেবো। দেখো, কাজ শেষ করে দেবো, তো যতক্ষণ না আমি ব্যালেন্স হলে হাত দিচ্ছি এই সুতো কিন্তু আমার ঢিলা হবে না, লুজ হবে না কোনো মতে। ওকে, হাত দিচ্ছি, এই থেমে গেল। ঠিক আছে, এই ভুল যাতে কখন না হয় না। আচ্ছা, এবার দেখিয়ে দিই, এখানে থেকে আমি কিন্তু এখান থেকে ববিন কেসটা বার করব। তো তো দেখাতে হবে তো, দেখতে পাচ্ছেন এটা? না দেখা, ওটা পজ ভিতরে করো। তো। করলাম। তাহলে এবার আমি এখান থেকে ববিন কেসটা বার করে দেখাচ্ছি। হ্যাঁ, তো ববিন কেসটা বার করলাম। তো এটা হচ্ছে ববিন কেস। এই ববিন কেসে ইনকেস তুমি রোজ কাজ করছো না বা এক সপ্তাহ কাজ করছো না, কিন্তু যেদিনে তুমি বন্ধ রেখে কাজ করবে বা নিয়ম হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রোজ যদি তেল দেওয়া হয় এবং এটা আঙুল ভিজিয়ে বা একটা স্ক্রু ড্রাইভারের মাথায় কাপড় বেঁধে রোল করে যদি এটাকে মোছা হয়, তাহলে সব থেকে ভালো হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটার বিষয় হচ্ছে কি, যে যে স্লটটা আছে না, এখানে একটা স্লট আছে, দেখো এখানে একটা এই ছোট্ট একটা পাত্তি আছে, এই স্লটটাকে যেন ক্লিয়ার থাকে সবসময়, যেন ময়লা জমে না থাকে। আর এটাকে বলে ববিন। ঠিক আছে, এই ববিন যদি পড়ে যায় বা এই ধারটা যদি, এই যে রেলটা আছে, এই ডাইসটা যে রেলটা আছে না, এটা যেন পরিষ্কার থাকে। কারণ এটা তো সবসময় এই যে ববিনের যে ভেতরে দিয়ে সুতোটা আসে যখন আমরা পরিয়ে দিই, এই যেন কম করে যেন 20 সেন্টিমিটার কাপড় যেন বেশি থাকে সুতো, দেখো এখান থেকে তোমরা এইভাবে পরিয়ে নেবে, এইভাবে পরিয়ে এটাকে এইভাবে ধরবে। হ্যাঁ, এ ধরার পর দেখো আমি কিন্তু 4 ইঞ্চি বা 6 ইঞ্চি সবসময় সুতো বেশি থাকবে এবং 4টা আমার আঙুল আছে কিন্তু। তাহলে এটা হচ্ছে থাম মানে বুড়ো আঙুল, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার মানে মধ্যম আঙুল, আর এই দুটো কিন্তু দেখো রিং ফিঙ্গার বা 4 ফিঙ্গার আছে বা ডিজিটাল। তো এই 4টা আঙুল দিয়ে আমি কিন্তু কি করব, প্রথমে একটা পজ করো। তাহলে 4টা আঙুলের বিষয় আমি কী দেখাচ্ছি, এই যে আমার মিডল ফিঙ্গারটা আছে, তো এইভাবে শুধু ধরার পর দেখো আমি আরেকবার দেখাই, এই যে ধরেছি ববিন কেসটা সুতোটা বার করেছি, তো এই যে মিডল ফিঙ্গার দিয়ে এই কিন্তু ববিনকে আমি টাইট রেখেছি, টাইট রেখে দিয়েছি কিন্তু, এখন কিন্তু টাইট সুতো কিন্তু মানে এরকম যেন ফিটিং থাকে। আর আমি কিন্তু এই ববিন কেসটাকে এই ববিনটাকে ববিন কেসের সাথে টাইট রেখেছি কিন্তু, এই যে থাম দিয়ে আর মিডল ফিঙ্গার দিয়ে। তো কি করব, এই যে শাটলের যেটা কাঁটা আছে, হুক আছে, তো এই কাঁটা হুকটা আমার টাচ করবে কিন্তু এই মিডল ফিঙ্গার ঠিক এই জায়গাটা টাচ করবে কিন্তু। তো এই জায়গা টাচ করলে পরে আমি করব কি, এই যে বুড়ো আঙুল দিয়ে আমি ঠেলবো কিন্তু। ঠিক আছে, তো দেখাচ্ছি। ঠেলার পর এই দুটো আঙুল দিয়ে আমি কিন্তু এইভাবে দেখবো যেটা আওয়াজ করবে হালকা, যে ওটা কাজ করেছে কিনা, সঠিকভাবে ফিট হয়েছে কিনা। যদি বুঝি যে এটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার এই বুড়ো আঙুল দিয়ে আমি জোরে করে ঠেলবো এবং একটা কট করে আওয়াজ করবে। ঠিক আছে, তা দেখো আমি কি করছি। সুতোটা উঠা আছে তো, তাহলে কিন্তু এই বললাম যে এই মিডল ফিঙ্গারে টাচ করবে, দেখো আমি চলে গেলাম,
আমার কিন্তু টাচ করে গেছে, আমি পরিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা, পরিয়ে দেওয়ার পর পজ করো। হ্যাঁ, হুম, এবার সুতাটা উঠিয়ে নাও। না তুমি বলো না। অন করলাম। তো এবার কি করব, আমি কি বলেছিলাম, যেটা ওই ববিন কেসটা শাটলে ফিট করার পর ওই দুটো আঙুল দিয়ে আমি দেখবো যে ফিট হয়েছে কিনা। দেখো একটু আওয়াজ করবে, এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছিলাম যে দ্বিতীয়বার বুড়ো আঙুল দিয়ে আমি জোরে করে ঠেলবো, তাহলে ফিট হয়ে গেছে। এরপর এই যে সুতোটা আমি বলেছিলাম যে কমসে কম 20 সেন্টিমিটার, দেখো আমি বার করে রাখবো, এবং এই সুতোটা ব্যালেন্স হুইলের সাহায্যে আমি দেখো ভেতরে পাঠিয়ে দেবো। আর সেটা কিন্তু মাত্র একবার ভেতরে যাবে, একবারের বেশি না। মানে এই নিডিল যদি সুচ যদি তুমি দুবার ভিতরে ঢুকিয়ে দাও, মানে ওপরে তুলে আবার দাও, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে গেল। মাত্র একবার যদি না হয় তাহলে জানতে হবে কোনো কিছু গন্ডগোল হয়েছে। দেখো যদি ঠিক হয়ে থাকে ছোটো তাহলে বেরিয়ে আসবে। বেরিয়ে এসছে কি? তাহলে বেরিয়ে চলে এসছে, তোমরা হ্যাঁ কি না বলো। হ্যাঁ। তাহলে এটা কিন্তু এইভাবে বেরিয়ে আসার পর এই সুতোটা ঠিক এই যে তোমার দেখছো যে নিডিল ক্ল্যাম্প আছে, এই যে নিডিল ক্ল্যাম্প আছে, এখান দিয়ে তুমি এই পেছন দিয়ে এখান দিয়ে নিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে যাওয়ার পর ঠিক যেভাবে আমরা সেলাই শুরু করেছিলাম কিছুক্ষণ আগে, ঠিক ওইভাবে আবার করবে। আমি একটু আরেকবার দেখিয়ে দিই। দেখো, এই দেখো, আরও এইভাবে তোমরা এই যে আবার বলেছিলাম যেখানে হাত দিতে হবে, এই যে দেখো এখানে হাত দিলে কাজ শুরু হয়ে গেল আমার। এখানে হালকা করে সবসময় হাত দেওয়ার চেষ্টা করবে। তাহলে এতক্ষণ আমি কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি যে যে এই জায়গাটা বেশি আমরা সমস্যা মনে করি, এবং এই আমাদের ট্রেনিরা এটাই বলে যে স্যার সুতো আটকে গেছে বা পাচ্ছি না বা বুঝতে নাহলে পারছি কেটে না, যাচ্ছে। না ছুটে যাচ্ছে, কেটে যাচ্ছে বা সূচ ভেঙে যাচ্ছে। তোমরা এই বিষয়টা দেখার চেষ্টা করবে, এবং আমি পরে শুধু পার্টিকুলারভাবে একা একটা ভিডিও করে তোমাদের জন্য আবার কিন্তু লোড করব। ঠিক আছে, তাহলে বন্ধ করো। পরের ধাপগুলো কী আছে তোমরা কিন্তু ফলো